ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বর্তমানে এই সময়ে এসে মুদ্রাস্ফীতি সম্পর্কে জানে না এরকম আসলে খুব একটা হওয়ার সুযোগ নেই, যদি না সেই পার্সনের ফিনান্সিয়াল লিটারেসি একবারে 0% হয়ে থাকে। এখন অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতি জিনিসটা কি? ধরো আগে আমি একটা জিনিস 100 টাকা কিনতে পারতাম, সেই জিনিস আমার কিনতে গিয়ে 150 থেকে 200 টাকা পর্যন্ত আমার খরচ করতে হচ্ছে। এই যে টাকার মূল্যমান কমে যাওয়া যে ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি। বর্তমানে বাংলাদেশে 2026-এ ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ অলমোস্ট 9.5%। তার মানে তুমি আগে যে জিনিস 100 টাকাতে কিনতে পারতা, এখন সেই জিনিস কিনতে তোমাকে 109 টাকা বা 110 টাকা পরিমাণ খরচ করতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে এতটাও সহজ না। আমরা ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের কিন্তু জীবন চলে না। ব্যাংক হিসাব অনুযায়ী আমাদের কিন্তু 100 টাকার জিনিস 109 টাকা বা 10 টাকা লাগা উচিত, কিন্তু বাস্তবে আমরা খেয়াল করলে দেখবো যে 100 টাকার জিনিস কিনতে গিয়ে আমাদের কিন্তু 120 টাকা 30 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এখন টাকার মূল্যমান আসলে কমে যায় কেন, বা জিনিসের দাম আসলে বেড়ে যায় কেন? এটার পিছনে অনেক অনেক কারণ আছে। কোনো একটা জিনিসের দাম বেড়ে যায় কেন, এটা পুরোপুরি ডিপেন্ড করে 3টা বিষয়ের ওপর: সাপ্লাই কেমন, ডিমান্ড কেমন, এবং আনুষঙ্গিক সাপ্লাই চেইনের কোনো ব্যাঘাত ঘটেছে কিনা এটার উপর। যেমন কোনো একটা জিনিসের সাপ্লাই যদি কমে যায় এবং সেই জিনিসের ডিমান্ড যদি বেড়ে যায়, এবং আশেপাশে সেটা সাপ্লাই চেইনের সাথে রিলেটেড কোনো বিষয় যদি জিও পলিটিক্সের সাথে কানেক্টেড হয়ে থাকে, তাহলে সেই জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়াটা অনেক অনেক ভেরি লাইকলি। ইদানিং তেলের দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে কেন? কারণ আমাদের ডিমান্ড বেশি, কিন্তু সেই অনুযায়ী আমাদের সাপ্লাই কম। কারণ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালী একরকম বন্ধ বলা যায়। তার মানে যতটুকু আসছে সেটা কিন্তু আমাদের ডিমান্ডকে ফুলফিল করতে পারছে না, আমার কিন্তু দামটা বাড়িয়ে দিতে হচ্ছে। যদিও তেলের দাম খুব অল্প পরিমাণ বাড়ানো হয়, কিন্তু সেটার সাথে অনুপাত করতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায়। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেখানে আগে ডিজেলের দাম ছিল 100 টাকা, এখন বাড়িয়ে 115 টাকা করা হয়েছে, কিন্তু সেই হিসেবে গাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিসপত্রের দাম অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, যেটা আসলে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না। দ্যাট মিনস আমরা ব্যাংক এবং কাগজ কলমে যে হিসাব সাধারণত দেখে আসি, যে ইনফ্লেশন রেটের কথা আমাদের বলা হয়, বাস্তবে কিন্তু সেই ইনফ্লেশন রেট অনেক অনেক বেশি। তাহলে এই ইনফ্লেশন থেকে নিজেদের বাঁচানোর উপায়ই বা কী, বা টাকার মূল্যমান ধরে রাখার উপায় কী? অ্যাকচুয়ালি টাকা যখন আমরা ব্যাংকে রেখে দিই, সেটার মূল্যমান আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। ধরো সাপোজ আজকে তুমি 1 লাখ টাকা ব্যাংকে রেখেছো, সেটার যদি ইনফ্লেশন হয়ে থাকে 9%, সেক্ষেত্রে তোমার বছর পরে গিয়ে তোমার কিন্তু সেই টাকার পরিমাণ 91,000 টাকা সমমান হয়ে যাবে। তার মানে তোমাকে টাকা বসিয়ে রাখার কোনো সুযোগ নেই, সেটাকে ইনভেস্ট করা, আনুষঙ্গিক রোলিংয়ের মাধ্যমে সেটার টাকার পরিমাণটা বাড়ানোর চেষ্টা করে যেতে হবে, যাতে ইনফ্লেশনের কারণে তোমার টাকার মূল্যমান হারিয়ে না যায়। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি শুধুমাত্র জাস্ট একটা ইকোনমিক্যাল টার্ম, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা সরাসরি মানুষের ডেইলি লাইফ, ইকোনমিক্যাল লাইফ অ্যান্ড এভরিথিং, আমাদের দৈনন্দিন জীবনের সাথে যা রিলেটেড সব কিছুকে ইফেক্ট করে। সেজন্য আমাদের প্রপার ফিনান্সিয়াল জ্ঞান এবং টাকা পয়সা সম্পর্কে ভালো একটা ধারণা এবং ইনভেস্টমেন্ট আর আনুষঙ্গিক রিলেটেড ব্যাপারগুলো নিয়ে ধারণা থাকা খুবই খুবই জরুরি। না হয় আমরা দিনের পর দিন ব্যাংকে টাকা রেখেই যাব এবং আস্তে আস্তে সেটার মূল্যমান কিন্তু কমতেই থাকবে, এবং আমাদের একটা সময় পরে গিয়ে হাহুতাশ করা ছাড়া কোনো উপায়ই থাকবে না। আমি শারিত আহমেদ জয় তোমাদের রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক অ্যাডমিশনের পাশাপাশি ফাইন্যান্স অ্যান্ড লাইভ লেসন নিয়ে রেগুলার আলোচনা করে থাকি। তোমার যদি মনে হয় যে এই পেজটা তোমার জন্য ইফেক্টিভ, তাহলে অবশ্যই ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।